আচ্ছা, আজকে আমরা পৃথিবীর আবর্তন গতির ফলাফল সম্পর্কে জেনে নেব। এর আগে আবর্তন গতি সম্পর্কিত যাবতীয় খুঁটিনাটি বিষয়গুলো ছিল, সেগুলো আমরা আগের ক্লাসে আলোচনা করেছি। আজকে আমরা আবর্তন গতির যে ফলাফল বা আহ্নিক গতির ফলে কী কী ঘটনা ঘটে সেগুলো ডিটেলসে একটু জানবো। প্রথমেই আছে, দেখো প্রথম পয়েন্ট, সূর্যোদয় এবং সূর্যাস্ত হয়। পৃথিবী পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আবর্তন করছে বলেই আমরা প্রতিদিন সকালবেলা মানে সূর্যকে পূব আকাশে উদিত হতে এবং পশ্চিম দিকে অস্ত যেতে দেখি। এটি হলো প্রথম পয়েন্ট বা প্রথম ফলাফল, সূর্যোদয় এবং সূর্যাস্ত হয়। দ্বিতীয়ত হচ্ছে, পৃথিবী যে দিন রাত্রি সংগঠিত হচ্ছে। আমরা যদি পৃথিবীর একবার নিজ অক্ষের চারিদিকে আবর্তন করতে সময় নেয় 24 ঘন্টা। এই 24 ঘন্টার মধ্যে গড়ে আমরা 12 ঘন্টা দিন এবং 12 ঘন্টা রাত্রি পেয়ে থাকি। তাহলে এই পৃথিবী আবর্তন করছে বলেই পৃথিবীর এক পিঠ মানে কখন যখন যখন সূর্যের সামনে থাকে তখন সেই এক অংশে বা এক অর্ধেক অংশে থাকে দিন, আবার উল্টো দিকে সূর্যের অনুপস্থিতিতে সেখানে হয় রাত্রি। তাহলে পৃথিবী যদি আবর্তন না করতো তাহলে কি হতো, যেখানে দিন সেখানে সারা বছরই দিন থাকতো এবং যে বিপরীত অংশে সেখানে সারা বছরই বা সবসময় রাত্রি থাকতো। এর ফলে কিন্তু একদিকে সূর্যের আলোর অনুপস্থিতিতে কোনো জীবেরই উপস্থিতি বা কোনো জীবের সৃষ্টি হতো না। অন্যদিকে সূর্যের আলোর তাপে একদিকে সমস্ত কিছু তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাওয়ায় সেখানেও জীবের বেঁচে থাকার পক্ষে অনুকূল পরিবেশ থাকতো না। ফলে দিনরাত যদি না হতো তাহলে পৃথিবীতে প্রকৃতপক্ষে কোনো জীবের সৃষ্টি হতো না। তাই আমরা প্রতিদিন এই যে দিন রাত্রির সম্মুখীন হচ্ছি, এটা কিন্তু পৃথিবীর আবর্তন গতির ফলে। এবং এখানে এই দিন সূর্য উদিত হওয়ার সঙ্গে সঙ্গে আমরা দিনের সম্মুখীন হচ্ছি বা দিনের আলো পাচ্ছি। আবার সূর্য অস্ত যাওয়ার সময় থেকে আমরা রাত্রির সম্মুখীন হচ্ছি। এই দিন রাত্রির মাঝেও কি হয় না, অনেকগুলো সরি এই দিন রাত্রির মাঝেও কি হয় না, অনেকগুলো মানে আমরা নতুন পরিস্থিতির সম্মুখীন হই। যেমন সূর্য যে উষা, গোধূলি, হ্যাঁ, মধ্যাহ্ন, অপরাহ্ন, সন্ধ্যা, মধ্যরাত্রি, এই দিন রাত্রির মাঝেও কিন্তু এরকম বিশেষ বিশেষ কিছু সময় আমাদের সামনে বা মুহূর্ত আমাদের সামনে আসে। এই দিন এবং রাত্রি, যেমন দেখো এখানে এই সূর্যের উপস্থিতিতে এই অর্ধেক অংশে দিন এবং তার উল্টো দিকে হচ্ছে রাত্রি। তাহলে এই দিন এবং রাতের মাঝে যে আলো আঁধারি সীমারেখা, এই সীমারেখাকে আমরা কি বলি, ছায়াবৃত্ত। ছায়াবৃত্ত। এবং এই ছায়াবৃত্তর সামনে দেখো যেখানে দিন আছে সেখানে কি হয় না, সূর্য ওঠার সঙ্গে সঙ্গে এবং সূর্য অস্ত যাওয়ার পর আকাশ থেকে কি হয় না, একটা আলোর বিচ্ছুরণ ঘটে। এই মৃদুময় আলোর বিচ্ছুরণে বা আলোকময় অবস্থার যে সৃষ্টি হয় তাকেই আমরা কি বলি, যথাক্রমে উষা এবং গোধূলি। যখন সূর্য ওঠার আগের মুহূর্তের ওই আলোকময় বিচ্ছুরিত বিচ্ছুরিত সূর্যের রশ্মির বিচ্ছুরিত আলোর প্রভাতে যে একটা মৃদু আলোকময় পরিস্থিতির সৃষ্টি হয়, সেই সূর্যোদয়ের সেই আগের মুহূর্তকে আমরা কি বলি, উষা। এবং ঠিক একইভাবে সূর্য অস্ত যাওয়ার পরেও কি হয় না, আকাশে একটা মৃদু আলোকময় অবস্থা আমরা দেখতে পাই। এই এই সময়টাকে আমরা বলে থাকি গোধূলি। এবং এই উষা এবং গোধূলির সৃষ্টি হয়। এই যে আমরা এই ছবিটাতে দেখো, এই যে দিগন্ত রেখা আছে। দিগন্ত রেখা কি না, আমরা কোনো উঁচু স্থানেও কোনো উঁচু স্থানে গিয়ে যখন আমরা দূরের দিকে তাকাই তখন আমাদের মনে হয় যে পৃথিবী যেন পৃথিবী যেন আকাশ যেন দূরে গিয়ে কোথাও যেন আমাদের ভূপৃষ্ঠে মাটির সঙ্গে মিশে গেছে। এই যেখানে আমাদের মনে হচ্ছে আকাশ গিয়ে যেন মাটিকে ছুঁয়ে ফেলেছে, সেই সীমারেখা বরাবর অংশকে আমরা বলি দিগন্ত রেখা। আচ্ছা, এখানে এই যে সূর্যের উপস্থিতি, এই ছবিটাতে আমাদের সূর্যটা এখানে আর এখানে এঁকেছি, এইখানটায় তোমরা আঁকবে না, হ্যাঁ। সূর্যটা এই এই রেখা বরাবর আঁকবে, এইখানটাতে এখানটাতে এবং এখানটাতে যে টিক চিহ্ন দেওয়া আছে। তা কারণ এই এখানে একটা জিনিস দেখানো হয়েছে যে দিগন্ত রেখার নিচে যতক্ষণ সূর্য 18 ডিগ্রি অবস্থানে থাকে ততক্ষণ পর্যন্ত কি হয় না, ঊর্ধ্বাকাশ থেকে সূর্যকে দেখা যায়।
দিগন্ত রেখার নিচে, এটা হচ্ছে 18 ডিগ্রি, এই কোণটার পরিমাপ হচ্ছে 18 ডিগ্রি। দিগন্ত রেখার নিচে যতক্ষণ 18 ডিগ্রি পর্যন্ত সূর্য থাকে ততক্ষণে কি হয় না, ঊর্ধ্বাকাশ থেকে আমরা সূর্যকে দেখতে পাই। তোমরা আমি একটু আগে যে বললাম যে সূর্য অস্ত যাওয়ার পরেও দেখবে আকাশে যদি কোনো প্লেন যায় তখন কি হয় না, সূর্যের আলোয় সেই প্লেনটাকে একদম চকচক করতে দেখায়। এরোপ্লেন যে আকাশে উড়ে, এই চকচক করতে দেখায়। কেন দেখায় না, সূর্যের এই আলো আকাশে বিচ্ছুরিত হওয়ায় কি হয় না, আকাশে বা বায়ুমণ্ডলে ভাসমান যে ধূলিকণা থাকে সেগুলো পৃথিবীর বুকে হচ্ছে বিচ্ছুরিত হয়ে ফিরে আসে এবং একটা ম্লান আলোকময় অবস্থার সৃষ্টি হয়। এই যে দিগন্ত রেখা, এই দিগন্ত রেখার অবস্থান মানে দিগন্ত রেখার নিচে যে সূর্যের 18 ডিগ্রি অবস্থান, এটি কিন্তু সব জায়গায় এক নয়। কতটা সময় থাকবে সেটা কিন্তু সব জায়গায় এক নয়। নিরক্ষরেখা বরাবর, এই 0 ডিগ্রি নিরক্ষরেখা বরাবর এই মানে অবস্থান বা এই সময়টা কিন্তু খুব কম হয়। এই সময় অত্যন্ত কম হয় বলে নিরক্ষরেখায় কিন্তু উষা এবং গোধূলি খুব ভালো বা স্পষ্টভাবে বোঝা যায় না। নিরক্ষরেখার দিকে যত আমরা মেরুর দিকে যাব তত কি হবে না, উষা এবং গোধূলির স্থায়িত্বটা ক্রমশ বাড়ে, আমরা এই মুহূর্তটাকে ভালোভাবে অনুভব করতে পারি বা বুঝতে পারি, হ্যাঁ, যে এই সময় উষা, এবার সূর্য আকাশে উঠবে, বা গোধূলি যে সূর্য অস্ত চলে গেছে, এরপর ধীরে ধীরে মানে রাত্রি হবে। এই অবস্থাটা আমরা নিরক্ষরেখায় বুঝতে পারি না, কারণ নিরক্ষরেখায় এই মানে উষা এবং গোধূলির স্থায়িত্বটা খুব কম। কিন্তু নিরক্ষরেখা থেকে যত আমরা উত্তর এবং দক্ষিণ মেরুর দিকে যাব তত কি হয় না, উষা এবং গোধূলির স্থায়িত্ব বেশি হয় এবং আমরা এই মুহূর্তটাকে একটু তুলনামূলক বেশি সময় ধরে আমরা মানে দেখতে পাই বা অনুভব করতে পারি। এইবার দেখো, যখন এই ছায়াবৃত্ত মানে অতিক্রম করে যখন সূর্য দ্বারা মানে কোনো আমি মনে করো অন্ধকার, এই রাত্রির দিকে আছি, অন্ধকার, তাহলে আমি যখন ছায়াবৃত্ত অতিক্রম করে যেদিকে সূর্য উদিত হচ্ছে সেদিকে যাই, তাহলে সেখানে কি হবে না, একটা আলোকিত মানে প্রভাত বা সকালের মানে সম্মুখীন হব। হ্যাঁ, আমরা রাত্রিতে আছি, এদিকে অন্ধকার, এদিকে সূর্যের আলোর উপস্থিতি আছে, এদিকটা দিন, এবং এই দিন আর আলোর মাঝের এই যে সীমারেখা, এই সীমারেখাকে আমরা কি বলি, ছায়াবৃত্ত। এই ছায়াবৃত্ত পেরিয়ে যখন আমরা এই আলোকিত অংশের দিকে যাব তখন কিন্তু আমরা দিনের একটা সময় এর সম্মুখীন হব, সেই সময় বা মুহূর্তটাকে আমরা বলে থাকি প্রভাত। এরপর কি হবে না, সারাদিন সূর্য যখন সর্বোচ্চ উন্নতিকোণ সৃষ্টি করবে, মানে সূর্য ঠিক যখন একদম, এই যে এখানে দেখো, এই যে মানে এই এরকম ছায়াবৃত্ত পেরিয়ে এই সূর্যোদয় হলো, সূর্যোদয়ের প্রথম অংশ দেখো প্রভাত, সূর্যোদয়ের পরে প্রথম অংশ প্রভাত। এরপর আমরা দিনের মানে ক্রমশ এগিয়ে যেতে থাকবো। এরপর সূর্য যখন ঠিক মাথার উপরে আসবে তখন সেই সময়কে আমরা বলছি মধ্যাহ্ন। এরপর মধ্যাহ্ন পেরিয়ে ধীরে ধীরে আমরা সূর্য অস্ত যে যাবে সেই সময়ের দিকে এগাবো, এবং সূর্য অস্ত যাওয়া মানে এই মধ্যাহ্নের পরে কি হচ্ছে না, সূর্য যখন পশ্চিম আকাশে হেলে পড়ছে তখন আমরা সেই মানে অবস্থান বা সেই সময়টাকে আমরা কি বলছি, অপরাহ্ন, মানে যাকে আমরা মানে বিকেল বলে থাকি। হ্যাঁ, ভালো কথায় তাকে বলা হয় অপরাহ্ন। এবার দেখো দিগন্ত রেখার এখানে পৌঁছে গেলাম, এরপর সূর্যাস্ত হবে। সূর্যাস্ত হওয়ার পরে কি হবে না, এই যে ছায়াবৃত্তের আলোকিত অংশ অতিক্রম করব, তার মানে আবার আমরা দিনের শেষে এই ছায়াবৃত্তের কাছে পৌঁছে গেলাম। তাহলে এই ছায়াবৃত্ত অতিক্রম করে যখন অন্ধকার অংশ আসে, মানে এই অন্ধকার অংশে মানে ছায়াবৃত্ত পেরিয়ে যখন আমরা এই অন্ধকার অংশে পৌঁছাচ্ছি তখন সেই প্রথম মুহূর্ত বা সময়টাকে আমরা কি বলছি, সন্ধ্যা। মানে সূর্য অস্ত যাওয়ার সময় প্রথম যে মানে এই যে মুহূর্তটাকে তখন আমরা কি বলছি, সন্ধ্যা। হ্যাঁ, আমরা বলি না সন্ধ্যা, এই সন্ধ্যা হয়ে যাচ্ছে বাড়ি ফিরে আয়, কোথাও বাইরে গেলে বলি সন্ধ্যের আগে বাড়ি ফিরবি। এই যে মানে সূর্য অস্ত যাওয়ার মানে ঠিক পরের মুহূর্তটাকে আমরা বলি সন্ধ্যা। এরপর কি হবে না, ক্রমশ আমরা মাঝরাতের দিকে এগাবো। এখানে যেমন দিনের বেলা দুপুর 12টার সময় যখন সূর্য মাথার উপরে থাকে তখন আমরা তাকে বলেছিলাম মধ্যাহ্ন, সেরকমই এরপর যখন আমরা ক্রমশ গভীর অন্ধকার বা রাত্রির দিকে এগোবো, ঠিক এর মাঝের অংশকে বলা হয় মধ্যরাত্রি। এরপর কি হবে না, আবার সেই একইভাবে মধ্যরাত্রির পরে ভোর হবে বা উষা, তারপরে আবার সূর্যোদয়, তারপরে প্রভাত,
আবার মধ্যাহ্ন, অপরাহ্ন বা বিকেল, আবার গোধূলি, সূর্যাস্ত, তারপরে গোধূলি, সন্ধ্যা, মধ্যরাত্রি, ভোর, হ্যাঁ, সকাল বা প্রভাত। এইভাবে কি হয় না, দিনের 24 ঘন্টার মধ্যে আমরা বিশেষ বিশেষ কিছু মুহূর্ত বা সময়কে বিশেষ বিশেষ নামে অভিহিত করেছি, এবং আমরা এই মুহূর্তগুলোর সম্মুখীন হই। তাহলে এখানে আমরা মনে রাখবো ছায়া বৃত্ত কাকে বলে, হ্যাঁ, আর সূর্য ওঠার ঠিক আগের মুহূর্তকে আমরা কি বলি, উষা। সূর্য অস্ত যাওয়ার ঠিক পরের মুহূর্তকে আমরা কি বলি, গোধূলি। এবং এই উষা এবং গোধূলির স্থায়িত্ব আমরা কতক্ষণ দেখতে পাবো, মানে ততক্ষণই থাকবে আমাদের উষা এবং গোধূলির স্থায়িত্ব, যতক্ষণ দিগন্ত রেখা থেকে 18 ডিগ্রি নিচে পর্যন্ত সূর্য থাকে, ততক্ষণই আমরা এই উষা এবং গোধূলির স্থায়িত্বটাকে, মানে উষা এবং গোধূলি মানে স্থায়িত্ব আমরা বুঝতে পারবো যে এই সময় উষা, এই সময় গোধূলি, যতক্ষণ দিগন্ত রেখা নিচে 18 ডিগ্রি পর্যন্ত অংশে সূর্য অবস্থান করবে। এবং এখানে আরেকটি প্রধান বৈশিষ্ট্য হলো নিরক্ষীয় অঞ্চলে উষা এবং গোধূলির স্থায়িত্ব খুব কম। নিরক্ষরেখা থেকে যত আমরা মেরুর দিকে যাব, তত উষা এবং গোধূলির স্থায়িত্ব বাড়তে থাকে উভয় গোলার্ধেই। এবং উষা এবং গোধূলির স্থায়িত্ব ততক্ষণই থাকে যতক্ষণ সূর্য দিগন্তরেখার নিচে 18 ডিগ্রি কোণে অবস্থান করে। তাই এইখানে এই ছোট ছোট জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট দেখো, কোরিওলিস বলের প্রভাব। কোরিওলিস বল দেখো, বলেছিলাম যে পৃথিবী ক্রমশ মানে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করার ফলে পৃথিবীর কেন্দ্র থেকে একটি কেন্দ্র বহির্মুখী বলের সৃষ্টি হয়। যে বলের কি হয় না, যে বলের প্রভাবে কি হয় না, যে কোনো বস্তু তার কেন্দ্র থেকে একটি বাইরের দিকে ছিটকে যাওয়ার প্রবণতা থাকে। পৃথিবী ক্রমশ আবর্তন করার ফলে মানে পৃথিবী মানে সবসময় তার আবর্তন গতির জন্য তারও কেন্দ্রভাগে কি হয় না, এই বিক্ষিপ্ত বলের সৃষ্টি হয়। বিজ্ঞানী কোরিওলিস সর্বপ্রথম এই বিক্ষিপ্ত বলের বা অস্তিত্বের কথা প্রমাণ করেছিলেন বলে তার নাম অনুসারে এই বল বা শক্তিকে আমরা কোরিওলিস বল বলে থাকি। এবং এই কোরিওলিস বলের প্রভাবে কি হয়, আমাদের মানে পৃথিবী পৃষ্ঠে বায়ু এবং সমুদ্র স্রোত, এই দুটি গতিশীল থাকায় এগুলো কি হয় না, বায়ু এবং সমুদ্র স্রোত কখনোই উত্তর এবং দক্ষিণ গোলার্ধে, উত্তর থেকে দক্ষিণে বা দক্ষিণ থেকে উত্তরে সোজাসুজি প্রবাহিত না হয়ে উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে যায় বা ডান দিকে বিক্ষিপ্ত হয়ে প্রবাহিত হয়, এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বিক্ষিপ্ত হয়ে প্রবাহিত হয়। এটি, এই ঘটনাটি ঘটছে কিন্তু এই কোরিওলিস বলের প্রভাবেই, হ্যাঁ, বা পৃথিবীর আবর্তনের ফলে সৃষ্ট এই বিক্ষিপ্ত বলের প্রভাবে। কিন্তু বায়ুপ্রবাহের ক্ষেত্রে এই যে বায়ুপ্রবাহ উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে যাচ্ছে, এবং এখানে দেখো এখানে আমি দেখিয়েছি এটি উত্তর গোলার্ধে। আমরা জানি বায়ু সবসময় উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যায়, হাই প্রেশার থেকে লো প্রেশার বা উচ্চচাপ থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে যাওয়ার সময় সোজাসুজি উত্তর দক্ষিণে প্রবাহিত না হয়ে উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। বিজ্ঞানী ফেরেল প্রথম বায়ুপ্রবাহের ক্ষেত্রে এই দিক বিক্ষেপ পর্যবেক্ষণ করেছিলেন বলে বা একে কি বলা হয়, ফেরেলের সূত্র। আমরা বলে থাকি যে উত্তর এবং দক্ষিণ গোলার্ধে বায়ু প্রবাহিত হওয়ার সময় ফেরেলের সূত্র মেনে চলে। মানে উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে বা বিক্ষিপ্ত হয়ে প্রবাহিত হয়, এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে বা বিক্ষিপ্ত হয়ে প্রবাহিত হয়। বায়ু প্রবাহের সঙ্গে সমুদ্র স্রোতও কিন্তু এই নিয়ম মেনে চলে, মানে ফেরেলের সূত্র মেনে সমুদ্র স্রোত প্রবাহিত হয়। এটি হলো কোরিওলিস বল। এবং এখানে এই যে ছবিতে দেওয়া আছে আমাদের নিয়ত বায়ুপ্রবাহ, আমরা বায়ুমণ্ডল চ্যাপ্টারে এই বায়ুপ্রবাহ সম্পর্কে বিশদ বর্ণনা করে পড়বো। সেখানে দেখো এখানে 3টে প্রধান নিয়ত বায়ু, আয়ন বায়ু, পশ্চিম বায়ু, মেরু বায়ু। এরা উত্তর গোলার্ধে দেখো এই উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে আসার সময় উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হচ্ছে। আচ্ছা, 4 নম্বর দেখো, আবর্তন গতির ফলে কি হয়েছে না, ও যে পৃথিবীতে দিনে দুবার জোয়ার ভাটা সৃষ্টি হয়।
হ্যাঁ, আমরা মূলত প্রধানত জানি যে চাঁদের আকর্ষণে হচ্ছে এই জোয়ার ভাটা সৃষ্টি হয়ে থাকে। তবে এখানে মানে এই যে দেখো যে সূর্য, চাঁদ এবং পৃথিবী, এর মধ্যে চাঁদ পৃথিবীর যে অংশের সামনে চাঁদ থাকে সেখানে কি হয়, চাঁদের প্রধান মহাকর্ষ শক্তির প্রভাবে সেখানে কি হয়, মুখ্য জোয়ার হয়। আর অপর দিকে কি হয় না, গৌণ জোয়ার হয়। হ্যাঁ, গৌণ জোয়ার হয়। যেদিকে মুখ্য জোয়ার হয় ঠিক তার বিপরীত দিকে গৌণ জোয়ার হয়। এবং তার এই এই উল্টো যে দুটো দিক পিঠ আছে সেখানে কি হয় না, ভাটার সৃষ্টি হয়। তাহলে যখনই কোনো স্থানে মুখ্য জোয়ার হয় ঠিক তার বিপরীত দিকে গৌণ জোয়ার হয়। এবং এই দিকগুলোতে ভাটা হয়, একই সঙ্গে দুটো দিকে জোয়ার এবং দুটো দিকে ভাটা সৃষ্টি হয়, একদিকে মুখ্য জোয়ার এবং একদিকে গৌণ জোয়ার, এবং অপর দুটি দিকে হচ্ছে ভাটা সৃষ্টি হয়। পৃথিবী যদি আবর্তন না করতো, বা পৃথিবীর আবর্তন গতি যদি না থাকতো, তাহলে কিন্তু এই জোয়ার ভাটা সৃষ্টি হতো না। আরেকটি দেখো, পৃথিবী আবর্তন করছে বলেই আমরা কি করি না, হচ্ছে এই যে সময় গণনা করতে পারি। আমরা জানি পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে। এর ফলে কি হয় না, পূর্ব দিকে সূর্য উদয় হয় এবং পশ্চিম দিকে সূর্য অস্ত যায়। সেরকমই প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে আমরা 4 মিনিট সময় কি হয় না, পূর্ব দিকে এগিয়ে যায় 4 মিনিট করে সময়, এবং পশ্চিম দিকে প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে 4 মিনিট করে সময় পিছিয়ে যায়। এইভাবে কি হয় না, আমরা যে সময়ের গণনা করে থাকি। পৃথিবী তার নিজ অক্ষের চারিদিকে এক পাক ঘুরতে সময় নেয় 24 ঘন্টা। সেখান থেকেই কি হয়েছে না, 1 ডিগ্রিতে 4 মিনিট সময়ের পার্থক্য নির্ণয় করা গেছে। এবং পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে বলে কি হয় না, পূর্ব দিকে যত আমরা এগিয়ে যাব তত সময় বাড়বে এবং পশ্চিম দিকে সময় পিছিয়ে যায় বা কমে আসে। লাস্ট পয়েন্ট হচ্ছে পৃথিবী, আগেও আমরা পড়েছি পৃথিবী আবর্তন গতি বা আবর্তন করছে বলেই কি হয়েছে, পৃথিবীতে প্রাণীর অস্তিত্বে প্রাণীর অস্তিত্ব আছে এবং উদ্ভিদ এবং প্রাণী জগৎ টিকে আছে। আবর্তনের জন্যেই কি হয়েছে, পর্যায়ক্রমে দিনরাত্রি হয় এবং পৃথিবীতে উদ্ভিদ ও প্রাণী সৃষ্টির উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে। তোমরা এই 6টা পয়েন্ট ভালো করে করবে এবং ছবিগুলো প্র্যাকটিস করবে। পৃথিবীর আবর্তন গতির ফলাফল হচ্ছে 5 নম্বরে লং কোশ্চেন হিসেবে আসে। তাই এই প্রশ্নটা তোমরা বা এই প্রশ্নের উত্তরটা ভালো করে তৈরি করে রাখবে।